চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ নিহত ৮, আহত ২৫। মাইক্রো চালকের অসাবধানতায় দুর্ঘটনা বলছে ফায়ার সার্ভিস। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইন প্রয়োগে মানবাধিকারের বিষয়টি খেয়াল রাখার আহ্বান। জেএমবির সিরিয়াল কিলিং এর টার্গেট ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, জানলেও ব্যবস্থা নেননি পুলিশ কর্মকর্তা শরীফুল। ভিডিও ক্লিপ প্রকাশে তোলপাড়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরও শিক্ষার্থীদের বিক্ষোভ, হল না ছাড়ার সিদ্ধান্ত। উপাচার্যের বক্তব্য প্রত্যাহারের দাবিতে অনড়। এবং ভারতের সঙ্গে বহু কাঙ্ক্ষিত নৌপথে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে কাল। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে কলকাতা পৌঁছাতে সময় লাগবে ৩ দিন। ভাড়া আসন ভেদে ১.৫ থেকে ১৫,০০০ টাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মাইক্রোবাস চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মা মারা গেছে, নানিও মারা গেছে, বাবা সিরিয়াস অবস্থায় আছে। এখন ওদেরকে থানা থেকে আমি অ্যাম্বুলেন্সে করে ফাঁসাই দিয়েছি, আর ওনারা খুঁজতে আইছে এখানে। এভাবেই ছোট 2 বছরের ভাগ্নিসহ পরিবারের 3 সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু তাহের। বুধবার কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা, কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে মা, নানি ও ছোট শিশুর প্রাণ। তবে এ দুর্ঘটনায় পিতা জিসান গুরুতর আহত হলেও বেঁচে গেছে যমজ শিশু 2 বোনের মধ্যে একজন সাদিয়া। স্থানীয় একজন মহিলা শিশুটিকে উদ্ধার করে নিজের কাছে রেখেছেন। বোনটাও মারা গেছে, নানিও মারা গেছে, ওর মা মারা গেছে, শুধু বাপটা বাঁচি আছে। বাপর কুলে ছিল মনে হয়, এই জন্য বাচ্চাটাও বাঁচি গেছে। রিল্যাক্স গাড়িটা ওনার পজিশন ছিল, ড্রাইভারের চোখ ঘুম ছিল, নতবা অ্যাবনর্মাল ছিল, নতবা অবস্থানতা ছিল। সম্পূর্ণ আমার দৃষ্টিতে ওই মুহূর্তে মানে হাইসের দোষটা আমি দেখতে পাচ্ছি। মাইক্রো চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া নিহতদের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়। আলমঘাট থেকে উঠেছে এবং বলেছে যে ড্রাইভার বেপরোয়াভাবে গাড়িটা চালাইতেছিল। তার 2-3 বার তারা সতর্কও করে দিয়েছে। যখন সে বেপরোয়াভাবে চলাচ্ছিল তারা বারবার নিষেধ করার পরে অমান্য করে গাড়ি চালাচ্ছিল, এর মধ্যে দুর্ঘটনাটা ঘটে গেছে। এলাকার সাধারণ মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মাইক্রো চালকদের স্পিড তোলার যে প্রবণতা তা রোধ করা না গেলে দুর্ঘটনা কমানো সম্ভব হবে না। এসি বলেন, নন এসি বলেন, যে কোনো বাস ট্রাক বলেন, সবগুলোর আগে ওভারটেক করে মানে আগে যেতে চাই, এই কারণে দুর্ঘটনাটা হয়েছে। যাত্রীর কথা শুনে না, মানে ওরা সবসময় ওভারটেক করতে চায় আর কি। দুর্ঘটনার পর রিল্যাক্স পরিবহনের গাড়ি চালক ও হেলপার পলাতক রয়েছে। নানা ব্যবস্থা গ্রহণ করার পরও সড়কে মৃত্যুর মিছিল কোনোভাবেই কমানো যাচ্ছে না। প্রতিযোগিতাপূর্ণভাবে গাড়ি চালানোর মানসিকতা ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা না গেলে সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমানো সম্ভব নয় বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মোহাম্মদ আব্দুল মজিদ ওরফে মজিদ সহ 5 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, ধর্ষণ এবং লুণ্ঠন মানবতা বিরোধী অপরাধগুলি করেছিল নির্মমভাবে, নিষ্ঠুরভাবে। সেই 7টি চার্জে আমরা বিয়ন্ড রিজনেবল ডাউট 26 জন সাক্ষী আয়ু সহ আমরা উপস্থাপন করি, যাদের ছিলেন পরিবার এবং যাদের পরিবারের উপর থেকে তাদেরকে হত্যা করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে সন্দেহের ঊর্ধ্বে উঠে প্রমাণ করতে সক্ষম হওয়ায় মাননীয় আদালত 5টি একটি চার্জে ছিল 7টি চার্জ, 5টি চার্জে মৃত্যু প্রদান করেছেন। একটি চার্জ ছিল রেপে ছিলেন পাকিস্তান আর্মিদেরকে নিয়ে সেই বাড়িতে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে একজন মাত্র 2 মাসের
সন্তান জন্ম নিয়েছিলেন, সেই কুলে শিশুকে আশ্রয়ে ফেলে দিয়ে সেখানে পাকিস্তানি আর্মিদের সামনে নিয়ে এসেছিল এই মহিলাকে, এবং পাকিস্তানি আর্মি তাকে রেপ করেন। সাক্ষীর মধ্যে দিয়ে আমরা বিয়ন্ড রিজনেবল ডাউট 5টি চার্জ সহ 7টি চার্জে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছে, এবং দুইটি চার্জে একটি চার্জে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, আরেকটি চার্জ এখানে টর্চার করা হয়েছিল একজন মুক্তিযোদ্ধার পিতাকে, সেই চার্জটিতেও 10 বছরের সাজা প্রদান করেছেন। আমরা যে 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 চার্জটিতে রেপের ছিল চার্জ, সেই চার্জটিতে মাননীয় ট্রাইব্যুনাল আজকে অবজারভেশনে বলেছেন ওয়ারের সময় বিশেষ করে রেপ হলো হত্যার চেয়ে বেশি নিষ্ঠুরতম অপরাধ। সেই অপরাধেই আজকে 7 নম্বর চার্জ রেপের চার্জটিতেও মাননীয় ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আজকে আমরা প্রসিকিউশন পক্ষ থেকে এই চার্জের এই রায় ৭১ মহান মুক্তিযুদ্ধকালীন সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ব্রিফ করছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা সরাসরি ছিলাম সেখানে। সংবাদ আরো থাকছে। বিআইডব্লিউটি এর অভিযানে তুরাগ তীরের একাধিক বালু মহাল অপসারণ, ভেঙে ফেলা হচ্ছে নেভারল্যান্ড পার্ক। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে র্যাব সদর দফতরে সংস্থার 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি দমনের মতোই মাদক নিয়ন্ত্রণে র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সফল হতে হবে। বক্তব্যের আগে বাহিনীর দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বাহিনীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন র্যাব মহাপরিচালক। অনুষ্ঠানে র্যাব 10, 13 ও 14 ব্যাটালিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। অভিযান বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী বন্ধ আছে, তাই এ বিষয়ে প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য বা জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আদারওয়াইজ মাননীয় দেশ আর 2071 সালে আমরা আমাদের স্বাধীনতার জঙ্গিবাদ দমনেও আমরা আমাদের বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে সাফল্য, এটা আজকে বিশ্বব্যাপী প্রশংসিত। ভবিষ্যতে যেন আর এই জঙ্গিবাদ সন্ত্রাস মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। র্যাবের একটা সফল অভিযানের মাধ্যমে একটি রাজনৈতিক দলের অফিস থেকে বিশাল অঙ্কের অর্থ ধরা পড়ে, আর এই ধরা পড়ার পরই আমরা দেখেছি যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। তবে এবারে 2018 নির্বাচনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলেই তাদের যে বলিষ্ঠ ভূমিকা, তার ফলে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পেরেছে, এবং যার ফলে জনগণ ভোট দিয়েছে এবং ভোটের মাধ্যমে আমরা আবারও জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। সত্যিকার যারা অন্যায়ে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন কখনো হয়রানির শিকার না হয়। মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের এখন অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে, এবং দেশে যদি আমরা একটি শান্তিপূর্ণ ব্যবস্থা রাখতে পারি তাহলে আমাদের দেশে আমরা অর্থনৈতিক উন্নতি আরও ত্বরান্বিত করতে পারবো, বিদেশি বিনিয়োগ আসবে। জাপানি নাগরিক হোশিও কুনি মাজারের খাদেম রহমতুল্লাহর পর জেএমবির সিরিয়াল কিলিংয়ের পরবর্তী টার্গেট ছিলেন বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রংপুরে তৎকালীন ডিটেকটিভ ব্রাঞ্চের ওসি, বর্তমানে জেলা পুলিশের ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান শরীফুল ইসলাম নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির এই পরিকল্পনা জানলেও ব্যবস্থা নেননি। এই সংক্রান্ত একটি ভিডিও ক্লিপে তোলপাড় পুলিশে। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। বিএনপি জামাত জোট সরকারের সময়ে তারেক রহমানের ঘনিষ্ঠ পুলিশ অফিসার হিসেবে আলোচিত শরীফুল ইসলাম বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার, নির্যাতনে ছিলেন সিদ্ধহস্ত। সেই দাপট না থাকলেও এখন ধর্মীয় আবেগে সরকারের বিরুদ্ধে পুলিশ সদস্যদের খেপিয়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই রাঙামন্দিরকে দেবীপুর থেকে দৌড়ে গেছে রাঙা ভাই,
4.5 কিলোমিটার পথ। সময় সংবাদের কাছে আসা ভিডিও ক্লিপটিতে তৎকালীন জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বর্তমানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে কেন হত্যা করতে চায় জেএমবি তার ব্যাখ্যা দিচ্ছিলেন শরীফুল। মুসলমান ছিল, খ্রিস্টান আছে স্যার। মারবে? খ্রিস্টান আছে না? গুরুত্বপূর্ণ এই তথ্যটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাননি শরীফুল। সাবধানও করা হয়নি জঙ্গি হামলার টার্গেটে থাকা টিপু মুন্সিকে। পুলিশের অফিসিয়ালি আমাকে করে নাই, কিন্তু আমি এপ্রিহেন্ড করতেছিলাম যে আমার উপরে টার্গেট করতে পারে তারা। 2015 সালের 3 অক্টোবর জাপানি নাগরিক হসিও কনিকে এবং একই বছর 10 নভেম্বর মাজারের খাদেম রহমতুল্লাহকে হত্যা করে জেএমবি। এর দুদিন আগে 8 নভেম্বর ধর্মান্তরিত বাহাই যাজক রুহুল আমিনকে গুলি করে হত্যার চেষ্টা করে জেএমবি সদস্যরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণার পর উপাচার্যের আপত্তিমূলক বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন রিপোর্টার ফেরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। মৌসুমী, এর আগের সংবাদও যেমনটি বলেছিলাম, দ্বিতীয় দিনের মতো কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে তারা একটি প্রেস ব্রিফিং করেছে এবং সেই প্রেস ব্রিফিংয়ে যে তথ্যটি বলা হয়েছে সেটি হচ্ছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তারা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তার পদত্যাগ দাবি করেছে। এই প্রেস ব্রিফিংয়ে একটু বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লোকমান হোসেন, আহমেদ সিফাত এবং আলিসা জুনাদ সহ 4 থেকে 5 জন সেখানে উপস্থিত ছিলেন এবং প্রেস ব্রিফিংয়ে যেটি বলা হয় সেটি হচ্ছে যে গত রাত্র 2টার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং এই কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হল ছাত্রে বলা হয় তারা এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা বলতে চেয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোনোভাবে হল ছাড়বে না এবং কোনো শিক্ষার্থী চলে যাবে না এবং এতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে হবে বলে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছে। একটু জানিয়ে রাখি যে গতকালকে স্বাধীনতা 26শে মার্চ স্বাধীনতা দিবসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেখানে শিক্ষার্থীদের ইনভাইট না করার কারণে, দাওয়াত না পাওয়ার কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছিল এবং এরই প্রেক্ষিতে তারা আন্দোলন শুরু করে। তো সেদিন এই একই দিন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন বলে এক ধরনের অভিযোগ করা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং এর প্রতিবাদে শিক্ষার্থীরা গতকালকে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকালকে শিক্ষার্থীরা কিন্তু এই একই কারণেই শিক্ষকদেরও রাতের বেলা 6 ঘন্টার জন্য অবরুদ্ধ করে রেখেছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন সারাদিনের কাজ শেষে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তখন তাদের অবরুদ্ধ করা হয়। 6 ঘন্টা তারা অবরুদ্ধ ছিলেন, পরবর্তীতে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু মুক্ত করেন। তো এই পরিস্থিতি বরিশাল বিশ্ববিদ্যালয় চলছে। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলছে তার সর্বশেষ তথ্য। উপাচার্যের আপত্তিকর বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেই খবরই জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদাউস সোহাগ। সংবাদে আরও থাকছে, ব্রেক্সিট চুক্তি অনুমোদনের শর্তে পদত্যাগে রাজি প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটিশদের মিশ্র প্রতিক্রিয়া। সংকট সমাধানে প্রয়োজন নতুন নেতৃত্ব, মত বিশ্লেষকদের। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানে 24তম দিনে রাজধানীর মিরপুর এলাকার তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ মৌ, আপনি জানেন যে দ্বিতীয় পর্যায়ের আজ শেষ কার্যদিবসের উচ্ছেদ অভিযান সকাল থেকে শুরু করেছে বিআইডব্লিউটি। আমরা সকালে আপনাকে জানাচ্ছিলাম মিরপুর বেড়িবাঁধের শুরুর অংশ দিয়ে উচ্ছেদ করতে করতে এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি মিরপুর বেড়িবাঁধের যে চটবাড়ি এলাকা বলা হয় এই জায়গাটিতে। এখানে বেশ কয়েকটি প্রাকৃতিক পার্ক গড়ে তোলা হয়েছে এবং এর মধ্যে কিন্তু স্থাপনা করা হয়েছিল। তো এই যেটি দেখছেন এই পার্কটির নাম হলো নেভারল্যান্ড পার্ক। তো এই পার্কে নদীর যে তুরাগের যতটুকু জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা বা দখলের যেসব গাছ বা অন্যান্য কিছু করা হয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে। আপনি দেখছেন যে এক্সকাভেটর দিয়ে কিন্তু এখনো যেসব বিশেষ করে নদীর বেশি করে ভরার যে জায়গাগুলো করেছে সেগুলো কিন্তু অপসারণ করা হচ্ছে। আমরা যদি ধীরে ধীরে একটু নেভারল্যান্ড পার্কের শেষ করে সামনের দিকে যাই, আপনি সামনের দিকে গিয়ে দেখবেন যে ঠিক
যে জায়গাটিতে বেড়িবাঁধের রাস্তা রয়েছে সেখানে কিন্তু বন বিভাগের অধীনে যে মিরপুর বোটানিক্যাল গার্ডেন রয়েছে, সেই বোটানিক্যাল গার্ডেনের কিছু দেয়াল ছিল, সীমানা প্রাচীর ছিল, সেগুলোও কিন্তু সরকারি সীমানা প্রাচীর। সেই সরকারি সীমানা প্রাচীরগুলোও নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল। তো সেই সীমানা প্রাচীরগুলো ইতিমধ্যেই বিএডব্লিউটিএ যদি আপনি দেখান যে উচ্ছেদ করে ভেঙে ফেলেছে এবং সীমানা প্রাচীরগুলো কিন্তু সবই উপড়ে ফেলা হয়েছে। তো আমি যদি একটু ধীরে ধীরে আপনাকে আরো ডান দিকে দেখাই যে নদীর যে দুপাশ জুড়ে কি পরিমাণ দখল হয়েছে, কি পরিমাণ ভরাট হয়েছে তা কিন্তু স্পষ্ট উদাহরণ। সামনে আপনি দেখছেন বেশ কিছু বালুবাহী জাহাজ নদীর মধ্যে আটকে গিয়েছে, খনন করা হয়নি। এখানে যেটি বলা হয় যে নাব্য সংকট, সেই নাব্য সংকটের কারণে কিন্তু সেই জাহাজগুলো আটকে গিয়েছে এবং খুব মানে একদম সামনাসামনি আপনি প্রমাণও পাচ্ছেন যে নদীটা কত অমানবিকভাবে দখল ভরাট করেছে স্থানীয়রা। এবং এই নদীটা কিন্তু অনেক বেশি সরু হয়ে গিয়েছে। এই নদীটি কিন্তু এত সরু না, নদীটি কিন্তু আরো অনেক বেশি প্রশস্ত ছিল। তো সেগুলো কিন্তু এভাবেই এই এলাকার যারা বড় বড় দখলদার রয়েছে তারা কিন্তু এগুলো এভাবেই দখল করে নদীকে সরু করে ফেলেছে, নদীকে ভরাট করে ফেলেছে, নদীর নাব্য সংকট তারা যে সেটিও খেয়ে ফেলেছে। এক কথায় এমনই কিন্তু দখল দূষণে পুরো বুড়িগঙ্গা তুরাগ আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। তো দেখছেন শুধু কিন্তু এই যে নেভারল্যান্ড পার্ক এটি কিন্তু নয়, এই ধরনের কিন্তু আরো অসংখ্য পার্ক আমরা সামনের দিকে যেতে যেতে পাবো। এই তুরাগ নদীর দুপাশ জুড়ে কিন্তু বিশেষ করে আশুলিয়া গেলে কিন্তু অসংখ্য পার্ক রয়েছে, সে সবগুলো অবৈধ পার্ক। এবং আশুলিয়াতে কিন্তু অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে, গার্মেন্ট রয়েছে। বিএডব্লিউটি বলেছে কিন্তু সে সব অবৈধ স্থাপনায় কিন্তু উচ্ছেদ করা হবে ধীরে ধীরে। তো আজকে মূলত দ্বিতীয় পর্যায়ের এই উচ্ছেদ অভিযান শেষ হবে। এরপরে আবারও আগামী সপ্তাহে নতুন কার্যদিবস ঘোষণা করবে বিএডব্লিউটি উচ্ছেদ অভিযানের। তো দেখা যাক সেই কার্যদিবস ঘোষণার আগ পর্যন্ত আজকে বিকেলে এখান থেকে শুরু করে আরো কি উচ্ছেদ অভিযান হয় সেগুলো আমরা আপনাকে নিশ্চয়ই পরবর্তী সংবাদে জানিয়ে দেবো। তো আমার কাছে এই ছিল বিএডব্লিউটির উচ্ছেদ অভিযানের সবশেষ খবর। বিএডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের 24তম দিনের সর্বশেষ খবর জানাতে রাজধানী মিরপুর এলাকার তুরাগ তীর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। যশোরে ভৈরব নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। সকালে শহরের কাঠের পুল থেকে বকুতলা পর্যন্ত ভৈরবের দুই পাশে অভিযান শুরু হয়। এই সময় গুড়িয়ে দেওয়া হয় বহুতল ভবন ও দোকানপাট। পানি উন্নয়ন বোর্ড জানায় নদের পানি প্রবাহ বন্ধ করে কয়েক যুগ ধরে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি নির্মাণ করে দখল নিয়েছে প্রভাবশালীরা। নদ রক্ষায় উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। সর্বশেষ উচ্চ আদালতের রায়ের পর উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে কাঠের পুল থেকে দড়া টানা এবং দ্বিতীয় ধাপে বকুলতলা থেকে পর্যন্ত 84টি স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে উচ্ছেদ চলাকালে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অনিরাপদ পানির জার ধ্বংস করেছে বিএসটিআই। নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। সকালে রাজধানী যাত্রাবাড়ি ও চিটাগাং রোডের বেশ কয়েকটি পানির কারখানায় অভিযান চালায় বিএসটিআই। এ সময় রাস্তার পাশের বিভিন্ন দোকান থেকে অনিরাপদ পানির জার জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া পানি সরবরাহের সময়ে পিকআপ থামিয়ে জার ধ্বংস করে বিএসটিআই। অবৈধ পানি ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই এর পক্ষ থেকে জানানো হয়। কাল শুরু হচ্ছে ভারতের সঙ্গে বহু কাঙ্ক্ষিত নৌপথে যাত্রীবাহী জাহাজ চলাচল। নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের একটি এবং কলকাতা থেকে ছাড়বে ভারতের অন্য একটি জাহাজ। এই উপলক্ষে সব প্রস্তুতি সম্পূর্ণ করে এনেছে দুই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। আর পরীক্ষামূলক সফর সফল হলে আগামীতে অন্যান্য দেশের সঙ্গেও নৌপথে যাত্রী পরিবহন চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। 70 বছর পর আবারও সৃষ্টি হচ্ছে জাহাজের যাত্রী হয়ে নৌপথে ভারতে যাওয়ার সুযোগ। 2015 সালে দুই দেশের মধ্যে সমঝোতার পর 2018 সালের অক্টোবর মাসে হয় এসওপি স্বাক্ষর। তার 5 মাসের মাথায় 29শে মার্চ শুরু হচ্ছে জাহাজের চলাচল। এই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের মেরি এন্ডারসন জেটি থেকে ছেড়ে যাবে জাহাজ এমভি মধুমতি। কলকাতায় পৌঁছবে 1 এপ্রিল। চাঁদপুর, বরিশাল, মংলা, আংটিহারা, হলদিয়া হয়ে এটি যাবে ভারত। একই দিন কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে আরেকটি জাহাজ আরভি বেঙ্গল। প্রথম সফরে ভারত থেকে 7 জন ইতালীয় নাগরিক সহ আসছেন 20 জন, আর বাংলাদেশ থেকে যাচ্ছেন 65 জন যাত্রী। সব
প্রস্তুত। আমরা যে ভারত থেকে যে জাহাজটা আসবে বেঙ্গল গঙ্গা, ওইটার আমরা তাদের রিপোর্টের ভিত্তিতে তাদের যে সব কাগজপত্র দেওয়ার কথা আমাদের, সেটার ভিত্তিতে আমরা দিয়ে দিয়েছি। বাংলাদেশ থেকে যে জাহাজটা যাচ্ছে তাদের সব কিছু কাগজ এবং প্যাসেঞ্জার লিস্ট, অন্যান্য ক্রু কম্পিটেন্সি দেখে আমরা পারমিশন দিয়েছি, রুট পারমিট দিয়েছি। নৌ পর্যটনকে বৃদ্ধি করা, মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করা, সম্পর্ক বৃদ্ধি করা, এটি ভারতের সাথে শুরু হচ্ছে, ভবিষ্যতে শ্রীলঙ্কার সাথেও শুরু হবে, ঠিক সেইভাবে একইভাবে পার্শ্ববর্তী অন্য দেশগুলোর সাথেও শুরু হবে। বাংলাদেশ থেকে ভ্রমণে যাওয়া যাত্রীদের জাহাজ ভাড়া আসনভেদে ১৫০০ থেকে ১৫০০০ টাকা। ৮৯৬ কিলোমিটারের এই যাত্রা সফল হলে আগামীতে এটিকে আসাম গুয়াহাটির দিকে সম্প্রসারণ করা হবে। এছাড়া অন্যান্য দেশের সঙ্গেও করা হবে যাত্রীবাহী জাহাজ চলাচলের চুক্তি। ২৯ তারিখে এটা চালু করার পরে আমরা দেখব এটা কমার্শিয়ালি কতটুকু ভায়াবল। আমরা শুধু আঞ্চলিক না, আমরা এই অঞ্চলের বাইরেও আমাদের যাওয়ার আগ্রহ আছে। আমাদের সক্ষমতা যত বেশি বাড়বে, আমাদের বিস্তৃতি তত বেশি বাড়বে। প্রাথমিকভাবে প্রতি মাসে একটি হলেও পরে চাহিদা মতো সপ্তাহে একটি করে সফরের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ ও ভারত সম্পর্কের গতিশীলতায় নতুন মাত্রা যোগ করলো এই জাহাজ চলাচল। তবে আন্তর্জাতিক রুটে বাংলাদেশের চলার মতো জাহাজ আছে হাতে গোনা মাত্র কয়েকটি। তাই নতুন এই উদ্যোগকে কার্যকর এবং এর থেকে সুফল পেতে হলে সবার আগে বাংলাদেশকে উৎসাহিত করতে হবে বেসরকারি জাহাজ মালিকদের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুরে চন্দ্রপাড়ায় মাহফিল শেষে সকালে ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি বাসে করে মুসল্লিরা মাদারীপুর সদরের ভাঙা ব্রিজ যাচ্ছিল। পথে কলাবাড়ি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের ৪ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে অর্ধশত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ নিহত ৮। মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু, আহত অর্ধশত। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। আইন প্রয়োগে মানবাধিকারের বিষয়টি খেয়াল রাখার আহ্বান। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার ৫ জনের ফাঁসির আদেশ, দণ্ডিতরা সবাই পলাতক। জেএমবির সিরিয়াল কিলিং এর টার্গেট ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, জানলেও ব্যবস্থা নেননি পুলিশ কর্মকর্তা শরীফুল। ভিডিও ক্লিপ প্রকাশে তোলপাড়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরও শিক্ষার্থীদের বিক্ষোভ, হল না ছাড়ার সিদ্ধান্ত। উপাচার্যের বক্তব্য প্রত্যাহারের দাবিতে অনড়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।